হ্যালো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমাদের আগের দিন স্পেয়ারটা পুরোটা শেষ হয়ে গেছে। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে তোমরা পেজে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ভেরিয়েশন। এটা হচ্ছে ক্লাস 10-এর চ্যাপ্টার 13 ম্যাথসের। আমরা মূলত যেহেতু এই পরিস্থিতিতে তোমাদের ফার্স্ট সামেটিভটা হয়ে যাওয়ার কথা ছিল, তাই আমি এটা ধরেই নিচ্ছি যে তোমাদের ফার্স্ট সামেটিভের সিলেবাসটা মোটামুটি কভার আপ হয়ে গেছে। তাই আমরা সেকেন্ড সামেটিভ থেকে যে সিলেবাসটা বাকি আছে ওটা আগে শেষ করে নেওয়ার চেষ্টা করছি। এরপরে তোমাদের ফার্স্ট সামেটিভের যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলোর ভিডিওগুলো পরে দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো আপাতত আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে ভেরিয়েশন বা ভেদ। আচ্ছা, ভেদ মূলত 3 প্রকার, কি সেটা দেখে নিচ্ছি। এই মূলত 3 প্রকার হচ্ছে ভেদ। একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা হচ্ছে যৌগিক ভেদ। আচ্ছা, সরল ভেদটা কি? এক্ষেত্রে বোঝার জন্য আমি দুটো উদাহরণ দিচ্ছি। ধরো এক্স একটা কম্পোনেন্ট আর ওয়াই একটা কম্পোনেন্ট। যদি সম্পর্কটা এরকম দাঁড়ায় যে এক্সটাও যদি বাড়ে ওয়াইটাও বাড়ছে তার সাথে সাথে, তাহলে বলা যাবে যে এক্সটা ওয়াই এর সাথে সরল ভেদে আছে। আচ্ছা, ভেদ চিহ্নটা তার আগে কীরকম সেটা জেনে নিতে হবে। ভেদ চিহ্নটা হচ্ছে এইরকম, আর ইনফিনিটি চিহ্নটা কিন্তু এইরকম হয়, পুরোটা বন্ধ হয়ে যায়, কিন্তু ভেদ চিহ্নটা এইরকম। এটাকে ইংলিশে বলে ভ্যারিজ অ্যাজ, মানে ওই রকম ভাবে ভ্যারি করছে মানটা। তাহলে এক্স যদি বাড়ে ওয়াই বাড়বে, আর এক্স যদি কমে ওয়াই কমবে। তাহলে একটা আর একটার সাথে সরল ভেদে আছে, এটা আমি বলতে পারবো। অর্থাৎ এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। কিন্তু যদি এরকম সম্পর্কটা দাঁড়ায় যে এক্সটা যদি বাড়ে ওয়াইটা কমছে, এরকমও তো হতে পারে যে একটা যদি বাড়ে, এক্সটা যদি বাড়ে ওয়াইটা কি হবে, ধরো কমছে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। তো সেরকম সেটাকে কিভাবে লেখা হয়, এক্স ভ্যারিজ অ্যাজ 1/y। এটা আমি লিখতে পারবো যে এক্সটা যদি বাড়ে তাহলে ওয়াইটা কি হবে, কমবে। এখন ধরো এরকম একটা উদাহরণ দেওয়া যেতেই পারে যে কোনো ক্ষেত্রে ওই তোমরা কার্য সময় এর অঙ্কগুলো নিশ্চয়ই করেছো। সেক্ষেত্রে কী ছিল যে আমি একটা কাজ করছি, তো ধরো আমাকে বললো যে আমাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা আমাকে করতে হবে, আমার কাছে আমরা 5 জন আছি। এখন তো স্বাভাবিকভাবে যে 5 জনের জায়গায় যদি কাজটা যদি আরও বেশি দিত, তাহলে তাহলে আমাকে আরও বেশি লোক নিতে হতো ওই কাজটা করার জন্য, সময় করে দেওয়ার জন্য। যদি ধরো একটা নির্দিষ্ট পরিমাণ কাজ আছে, কাজটাকে আমি ডব্লিউ দিয়ে ডিনোট করছি, ওয়ার্ক, ঠিক আছে, আমাকে টি সময় কাজটা করে দিতে হবে। সময়টা বলে দিয়েছে আমাকে 10 দিনে কাজটা করে ফেলতে হবে, ঠিক আছে। আমার কাছে 5 জন আছে, আমাকে বললো যে আপনাকে 10 দিনে কাজটা শেষ করে ফেলতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে যে মানুষ বা আমার কাছে ম্যান পাওয়ার যা আছে, কাজের পরিমাণ যদি বাড়ে, আমার সময়টা আমি ফিক্সড করে দিয়েছি যে আপনাকে যাই কাজ দেওয়া হোক না কেন আপনাকে 10 দিনেই করতে হবে। এরকম ধরো কেউ বললো যে আপনাকে যাই কাজ দেওয়া হোক না কেন আপনাকে
আমাকে 10 দিনে করে দিতে হবে, ঠিক আছে। এরপর আমাকে যদি আরও বেশি কাজ দেয় তাহলে আমাকে আরও ওই সময় করে দেওয়ার জন্য আমাকে আরও বেশি বেশি করে লোক নিতে হবে, কারণ আমাকে তো সময় একটা নির্দিষ্ট বলে দিয়েছে, সময়টা আমার ফিক্সড করে দিয়েছে যে আপনাকে এই সময় কাজটা করে দিতে হবে, তাহলে আমাকে বেশি সংখ্যক মানুষ নিতে হবে। ওই কাজ যত বেশি পরিমাণ কাজ আমাকে দেওয়া হবে তো সেটা ওই সময় নির্দিষ্ট সময়টাই করে দেওয়ার জন্য আমাকে তার আরও বেশি সংখ্যক মানুষ নিতে হবে। তাহলে এর থেকে আমি এটাই বোঝাতে চাইছি আমি যে যদি সময়টা ফিক্সড হয়ে যায় বা এমন একটা ধরো এটা ফিক্সড হয়ে গেল, সময়টা আমাকে ফিক্সড করে দিল, তাহলে কি কাজের পরিমাণটা যদি বাড়ে তাহলে আমাকে কি করতে হবে, মানুষের পরিমাণটাও বাড়াতে হবে, যেহেতু কাজটা আমাকে একটা নির্দিষ্ট দিনেই করে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে আমরা কি বলতে পারি যে W ভ্যারিজ অ্যাজ M, অর্থাৎ এক্ষেত্রে এইটা এরকম ভাবে কাজ করছে, অর্থাৎ যে কাজের পরিমাণ যত বাড়বে তত মানুষের সংখ্যাও তত বাড়াতে হবে, অর্থাৎ সেটা সরল ভেদে আছে। কিন্তু দেখো আবার উল্টে যাবে, ধরো একটা কাজের পরিমাণটা এবার আমি ফিক্সড করে দিলাম, ধরো আমি বললাম যে কাজের পরিমাণটা ফিক্সড, এখানে সময়টা ফিক্সড ছিল, এবার আমি বললাম যে কাজের পরিমাণটা ফিক্সড, এটা আমি ফিক্সড করে দিলাম, তাহলে আপনাকে এইটা কাজটা করে দিতে হবে, এই কাজটা করে দিতে হবে, এবার আপনি কীভাবে করবেন আমি জানি না, এই যে ডব্লিউ পরিমাণটা আমরা ফিক্সড করে দিলাম। তাহলে এরপরে কী হবে, আমি ধরো চাইছি যে কাজটা আমাকে 5 দিনে করতে হতো, আমি 5 দিনে করবো না, আমি 2 দিনে করে দেবো কাজটা। তাহলে ওই যে কম সময়ে আমাকে কাজটা করতে হবে, তাহলে সাধারণভাবে বুঝতে পারছো যে আমি যদি মানুষের পরিমাণটা বাড়িয়ে দিই তাহলে সময়টা কি হবে, কমে যাবে। আমার তো যে কাজটা করতে হবে ওরা বলে দিয়েছে আমাকে যে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে, তাহলে কি মানুষের পরিমাণটা যত বেড়ে যাচ্ছে সময়টা কি হবে, কমে যাচ্ছে, যে মানুষ বেশি নিয়ে নিলে ওই কাজটা আমি কম দিনে করে ফেলতে পারছি। তাহলে মানুষের সাথে কি হবে, সময় সম্পর্কটা তাহলে একটা বাড়লে কি হচ্ছে আর একটা কমছে, তো এটা কি বলা হয়, যে সরল ভেদে আছে। তাহলে কোনটা সরল ভেদ কোনটা ব্যস্ত ভেদ বুঝতে পারলে, যে যদি দুটোই একইভাবে পরিবর্তনশীল হয়, যদি একটা বাড়ে আর একটা কমে, এই একটা বাড়লে আরেকটাও বাড়ে, তাহলে সেটা কি ভেদ বলা হবে, সেটা সরল ভেদ। আর যদি একটা বাড়লে আরেকটা কমে বা আরেকটা বাড়লে আরেকটা কমে, যদি এরকম হয় তাহলে সেটা কি হবে, ব্যস্ত ভেদ। যৌগিক ভেদটা আমি একটু পরে বলছি, ঠিক আছে। এরপরে ধরো সরল ভেদ হোক বা ব্যস্ত ভেদ হোক, সরল ভেদই ধরছি, এরকম x ভ্যারিজ অ্যাজ y, মানে x আর y সরল ভেদে আছে। তো এই চিহ্নটাকে ওঠানোর জন্য, অর্থাৎ এই যে ভেরিয়েশন চিহ্নটা যে ওঠানোর জন্য আমি একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট বা একটা ভেদ ধ্রুবক আমি ব্যবহার করি। সেটা কি, যে কোনো ধ্রুবক হতে পারে। সাপোজ এখানে আমি লিখছি ky, এই সমান চিহ্নটা লিখবো বলে আমি মানে এই ভেরিয়েশন চিহ্নটাকে ওঠানোর জন্য আমি একটা কনস্ট্যান্ট টার্ম আমি একটা ব্যবহার করলাম, যেটা হচ্ছে k হতে পারে, যে কোনো তুমি যা খুশি ধরতে পারো সেটা হতে পারে। কিন্তু k এর মানটা কিন্তু সবসময় নট ইকুয়ালস টু 0 হবে। k একটা ভেদ ধ্রুবক, এই কথাটাও কিন্তু পরীক্ষাতে লিখতে হবে, যে অঙ্ক যখন করা হবে, যে k একটা ভেদ ধ্রুবক এবং এর মান বা কমা দিয়ে তুমি লিখতে পারো যে ধ্রুবকটা তুমি ধরবে নট ইকুয়ালস টু 0। আমি অঙ্ক করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে লিখবো, কিন্তু যদি না লিখে এটা তোমাদের বুঝে নিতে হবে, বাট পরীক্ষায় তোমাদেরকে লিখতে হবে এটা, যে ধ্রুবকটাই তোমরা ধরো না কেন সেটা ব্র্যাকেটে লিখতে হবে, ওইটা ভেদ ধ্রুবক এবং সেটা নট ইকুয়ালস টু 0, এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক সিমিলার ভাবে যদি আমি ব্যস্ত ভেদের ক্ষেত্রে ধরি, x ভ্যারিজ অ্যাজ ধরো 1/y আছে, তাহলে x ইকুয়ালস টু কি হবে, k/y। এক্ষেত্রেও সেম, k হচ্ছে ভেদ ধ্রুবক এবং kটা নট ইকুয়ালস টু 0। এই ভেরিয়েশন চিহ্নটা উঠিয়ে আমি সমান চিহ্নটা ব্যবহার তখনই করতে পারবো যদি এই কম্পোনেন্টের সঙ্গে আমি একটা কি করি, একটা ভেরিয়েশন কনস্ট্যান্ট আমি একটা গুণ করি, তাহলে আমি করতে পারবো। আচ্ছা, যৌগিক ভেদটা আমি একটু পরে আসছি। তাহলে মূলত ভেদটা 3 প্রকার, একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা যৌগিক ভেদ। তাহলে সরল ভেদ আর ব্যস্ত ভেদটা কি আমি বলে দিয়েছি, যৌগিক ভেদটা আমি একটু পরে আসছি। আচ্ছা, তো তোমরা
পেজ নাম্বার যেটা আছে 188 মানে 188 পেজ তোমরা খোলো, সেখানে দেখো প্রয়োগ 2 যেটা দেওয়া আছে, আমি সেই অঙ্কটা একবার বলে দিচ্ছি, এটা করে দেওয়া আছে প্রয়োগ 2। তো সেটা দেখো কি আছে, বলে দেওয়া আছে যে দোলকের দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে থাকে। তাহলে এই কথাটাকে প্রথমে ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে হবে। দোলকের দোলনকাল বলতে ওটা সময়কেই ইন্ডিকেট করতে চাইছে, দোলনকাল বা টাইম বা টি, ওটাকে স্মল টি দিয়ে আমি যদি বলি, ঠিক আছে। এটা কি বলছে না, উহার দৈর্ঘ্যের, তোমরা নিশ্চয়ই ঘড়ি দেখেছো, যে ঘড়িগুলো এরকম ভাবে আগেকার দিনে থাকতো, এখনো অনেক জায়গায় আছে, দেখতে পাবে ওই সময় যেগুলো করে। তো ওই দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে থাকে। ওই পেন্ডুলামটার যে দৈর্ঘ্যটা, ওটাকে যদি আমি এল ধরি, এল ফর লেন্থ, মানে ওর দৈর্ঘ্যটা কি বলছে, দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে আছে। তাহলে দৈর্ঘ্যের বর্গমূল কোনটা হবে, এইটা রুট। তাহলে কিটা সরল ভেদে আছে না, এই টাইমটা অর্থাৎ দোলনকালটা ওই এর সাথে, দোলকের দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে আছে। সম্পর্কটা বুঝতে পারবে, যে দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সাথে সরল ভেদে আছে, এটা হচ্ছে সম্পর্ক, ঠিক আছে। যদি এরপর বলেছে যে যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হবে হিসাব করে দেখতে হবে। তাহলে এটাকে আগে সিম্পলিফাই করে নিই। আমাকে এই সম্পর্কটা আমি পেয়েছি প্রথম যে সেন্টেন্সটা দেয়া ছিল সেটা থেকে আমি এটা পেয়েছি। তো এটাকে সিম্পলিফাই যখন আমি করব, কি আসছে, টি ইকুয়ালস টু কে রুট ওভার এল। কেটা লিখব, যে কেটা কি ভেরিয়েশন কনস্ট্যান্ট, আর কে কি নট ইকুয়ালস টু 0। অবশ্যই লিখতে হবে, তোমরা যে কনস্ট্যান্টই ধরো না কোনো কে ধরতে হবে তার কোনো মানে নেই, কে জায়গায় এম ধরতে পারে, যা খুশি ধরতে পারে, এল ধরবে না, আমি একই আছে, যা খুশি ধরতে পারো, কিন্তু সেটা নট ইকুয়ালস টু 0 লিখতে হবে। এরপরে কি বলেছে, যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন সম্পূর্ণ হয়, ঠিক আছে। দোলনকাল মানে একটা পূর্ণ দোলন যে সম্পূর্ণ হচ্ছে তার যত সেকেন্ডে বা যত সময় লাগছে সেটা। তো কি বলে দিয়েছে যে 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন সম্পূর্ণ হয় 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকে। তাহলে এলটা কি বলে দেওয়া আছে, 1 মিটার। টিটা কি বলে দেওয়া আছে, টিটা কি বলে দেওয়া আছে, 1 সেকেন্ড। এই দুটো সম্পর্ক কেন বলে দিল, কেন দিয়ে দিল, তারপরে আরেকটা জিজ্ঞেস করছে। তো আমি এখান থেকে প্রথমে ফার্স্ট সেন্টেন্স থেকে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা পেয়েছি, তারপর সেটাকে রিডিউস করে ঠিকঠাকভাবে ভেরিয়েশন কনস্ট্যান্ট দিয়ে গুণ করে আমি এইভাবে লিখেছি। এরপরে আমাকে এইটা বলে দেওয়ার অর্থ এটাই যে আমি যাতে কে এর মানটা এখান থেকে বের করে নিতে পারি, এই ডেটাটা দেওয়ার অর্থ এটাই। তারপরে দেখো এটা কেটা প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 2 স্টেপ অঙ্কগুলো থাকে, অর্থাৎ প্রথমে একটা ডেটা বলে দিয়ে কনস্ট্যান্টটা বের করে নেওয়ার জন্য একটা ডেটা বলে দেওয়া থাকবে, তারপর সেটাকে ভিত্তি করে আরেকটা জিনিস জানতে চাই। এটাই প্রত্যেকটা বেশিরভাগ ক্ষেত্রে এই অঙ্কগুলোই আছে এখানে। তো প্রথমে বলেছে কি, যদি 1 মিটার দৈর্ঘ্যের, ঠিক আছে, একটা দোলকের একবার পূর্ণ দোলন সম্পূর্ণ করতে 1 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কে এর মানটা কি হবে, তাহলে কে এর মানটা কি আসছে, কে এর মানটা 1 আসছে। এরপরে কি বলছে যে তাহলে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত হবে। তাহলে কে এর মান পেয়ে গেছি। এখন টি ইকুয়ালস আমরা কি জানি, কে রুট ওভার এল। 2.5 সেকেন্ডে কি হয়, একবার পূর্ণ দোলন সম্পন্ন হয়, তাহলে রুট ওভার এল সমান 2.5, তাহলে এল সমান কত, 6.25।
আমি আগের দিনই বলেছিলাম যে 1 থেকে 10-এর কিউব এবং 1 থেকে 30-এর স্কোয়ার মনে রাখতে হবে, কারণ আমি এমনিও গুণ করে করতে পারবো, বাট 25-এর স্কোয়ার যদি মনে থাকে তাহলে এটা চট করে হয়ে যাবে। তাই এলের কি এলো, মিটার দেওয়া ছিল, তাহলে এককটা মিটারেই আসবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা 196 পেজ কোষে দেখি 13 যেটা আছে সেই চ্যাপ্টারে চলে এসো। আচ্ছা, এখানে 3-এর দাগের যে অঙ্কগুলো আছে সেই 3-এর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা ফলো করবে, 3-এর দাগের অঙ্কগুলোর যখন প্র্যাকটিস করবে তখন তোমরা প্রয়োগ যেগুলো করে দেওয়া আছে, মানে এগুলোর টাইপগুলো একই রকম ভাবে, যখন এই 3-এর দাগের 1, 2, 3 তোমরা প্র্যাকটিস করবে তখন প্রয়োগ তোমরা করবে 2, 9 আর 10। এই প্রয়োগ 2, 9, 10 যখন দেখবে তার সাথে ওই 3-এর দাগের 1, 2, 3 তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আমরা দেখি যে 3-এর দাগের 1-এর প্রবলেমটা কি আছে। দেখে কি বলেছে যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করে। ওই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসেব করে দেখতে হবে। আমরা জেনারেলি ঐকিক নিয়মের ক্ষেত্রে ওই যেটা আছে যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, এটা দিয়ে করতে পারবো, কিন্তু এখানে বলেছে যে ভেদ তত্ত্ব দিয়েই করতে হবে। অর্থাৎ কি হয় যে আমি যদি টি ইকুয়ালস টু সময় ধরি, টি ইকুয়ালস টু যদি সময় ধরি আর ডিটা যদি দূরত্ব ধরি, তাহলে কি হবে যে একই গতিবেগে বলে দেওয়া আছে যে একই গতিবেগে, তাহলে কি হবে যে টাইম যত বাড়বে তত ডিস্টেন্সও বাড়বে। যে আমি একই গতিবেগে যাচ্ছি, গতিবেগের তো কোনো তারতম্য হচ্ছে না, যদি গতিবেগটা বাড়তো তখন সময় কম লাগতো। তাহলে এখানে টাইম যেটা আছে সেটা যখন বাড়বে তাহলে অতিক্রান্ত মানে আমি যে দূরত্বটা অতিক্রম করছি সেটাও বাড়বে, কারণ গতিবেগ একই। তাহলে এক্ষেত্রে কি আসছে, টি ইকুয়ালস টু কে বাই ডি, কে ইন্টু ডি, যেখানে কেটা কি নট ইকুয়ালস টু 0 আর ঘের ধ্রুবকের কথাটা লিখতে হবে। এক্ষেত্রে বলে দেওয়া আছে যে 25 মিনিটে 14 কিলোমিটার পথ অতিক্রম করেন, তাহলে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন। একটা জিনিস খেয়াল করার ব্যাপার, প্রথমেরটা কিন্তু বলে দিয়েছে মিনিটে আর পরেরটা জানতে চাইছে ঘন্টায়, তাহলে দুটো কিন্তু একই ইউনিটে আমাদেরকে রাখতে হবে। অর্থাৎ 25 মিনিটটাকে আমি ঘন্টাতে পরিবর্তন করে কিন্তু ক্যালকুলেশনটা করব। তাহলে 14 কিলোমিটার, তাহলে 25 মিনিট ছিল, ওটাকে যদি ঘন্টায় করি তাহলে 60 দিয়ে ভাগ হবে, কারণ কি 60 মিনিটে কি 1 ঘন্টা, তাহলে 25 মিনিট কত ঘন্টা, সেটা 25 মিনিট সমান 25/60 ঘন্টা হয়ে যাবে। সমান k ইন্টু 14, তাহলে k এর মানটা কত, 25/14 ইন্টু 60, 14 ইন্টু 60। এবার বলে দেওয়া আছে যে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রম করবেন, তাহলে কে এর মানটা পেয়ে গেলাম। আমি কি বলেছি যে এই অঙ্কগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 স্টেপ দেওয়া থাকে, মানে অন্তত আজকে যে অঙ্কগুলো করবো সেক্ষেত্রে সবগুলোই 2 স্টেপ দেওয়া থাকবে। অর্থাৎ একটা ইকুয়েশন আসবে যেটাতে কে থাকবে এবং যে ডেটাটা বলে দেওয়া থাকবে সেই ডেটা থেকে কে এর মান পাবো, সেই মানগুলো দিয়ে আবার পরের একটা জিনিস জানতে চাইবে, সেক্ষেত্রে কে এর মানটা তখন আমি জেনে গেছি, তারপরে ওই কে এর মানটা বসিয়ে আর একটা ভ্যালুর মান বার করতে হবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে যে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে,
5 ঘন্টায় বলেছে তিনি কত পথ যাবে, তাহলে 5 ঘন্টা কে এর মান আমি জানি 25 বাই 12 এটা ডি ইকুয়ালস টু কত হবে 5 ইনটু 40 ইনটু 60 বাই 25। তাহলে 168 কিলোমিটার, এটা অ্যান্সার। তারপরে যে অঙ্কটা বলা আছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এবং প্রত্যেকে তাতে 5টা করে সন্দেশ পেয়েছে। এবারে যদি শিশুর সংখ্যা 4 কম হয় তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত, এটা ভেদতত্ত্ব অনুসারে কিন্তু করতে হবে। আমি বারবার বলেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যে অঙ্কগুলো ঐকিক নিয়মে কিন্তু করা যায়, স্বাভাবিক, বুঝতেই পারছো, কিন্তু এক্ষেত্রে ভেদতত্ত্ব প্রয়োগ করে আমাকে করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি শিশুর সংখ্যা, মানে প্রথমে ওটাকে কম্পোনেন্ট আকারে লিখছি। শিশুর সংখ্যা যদি a হয় আর প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের পরিমাণ যদি b হয় তাহলে কি হবে? স্বাভাবিক যে যত সংখ্যাটা বাড়বে, যত শিশুর সংখ্যা বাড়বে তাহলে পার হেড তারা কম করে পাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এক্ষেত্রে কি এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি, সরলভেদ না ব্যস্তভেদ? স্বাভাবিক ব্যস্তভেদ, কারণ এ যত বাড়বে, শিশুর সংখ্যা যত বাড়বে, তাহলে কি হবে? প্রত্যেকের প্রাপ্ত সন্দেশের পরিমাণটা কি হবে? কমে যাবে, অর্থাৎ a ভ্যারিসেস 1/b। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারবো? a ইকুয়ালস টু k/b। আবার একই কথা লিখতে হবে, কথাগুলো কিন্তু লিখতেই হবে যে k নট ইকুয়ালস টু 0 আর k ভেদ ধ্রুবক, এই কথাটা লিখতে হবে। কি বলে দেওয়া আছে যে 24 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকে 5টা করে পেয়েছে। তাহলে শিশুর সংখ্যা কত ছিল? 24। কে এর মানটা বার করতে হবে, প্রত্যেকে 5টা করে পেয়েছে, তাহলে কে এর মান কি? 24 × 5, এটা হচ্ছে কে এর মান। এরপরে কি বলেছে? যদি শিশুর সংখ্যা 4 কম হতো, শিশুর সংখ্যা যদি 4 কম হতো, অর্থাৎ এ হচ্ছে 24 ছিল, তাহলে এখন এর মান কত? 20। তাহলে প্রত্যেকে কতগুলো করে পেত? তাহলে 20 ইকুয়ালস টু কে এর মান তো জানি 24 × 5 বাই বি। তাহলে বি ইকুয়ালস টু 24 × 5 বাই 20, তাহলে 6। তাহলে প্রত্যেকে 6টা করে পাবে, ঠিক আছে? এটা ভেদতত্ত্ব অনুসারে, ঐকিক নিয়ম অনুসারে নয়, ভেদতত্ত্ব অনুসারে করলে এরকম ভাবে যদি বলে দেয় তাহলে এরকম ভাবেই করতে হবে, ঠিক আছে? তারপরেরটাও একই রকম অঙ্ক, এটা নিজেরা চেষ্টা করবে, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, নিজেরা একটু চেষ্টা করবে। কি বলে দেওয়া আছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। যেটা উদাহরণ দিয়ে প্রথমে আমি বলছিলাম
যে যদি একটা পুকুর কাটতে হবে, তাহলে কাজের পরিমাণটা কি আমাকে বলে দিয়েছে ফিক্সড, যেটা প্রথমে উদাহরণ দিয়ে বলছিলাম। তাহলে কি হবে, যে ম্যান পাওয়ার যত বাড়বে, যে মানুষের সংখ্যা যত বাড়বে বা যারা কাজ করছে তার সংখ্যা যত আমি বাড়াবো, তাহলে যে কাজটা আমাকে দিয়েছে সেটা অনেক কম সময়ে আমি করতে পারবো। তাহলে কি আছে এখানে, যদি আমি কি গ্রামবাসীর সংখ্যা যদি আমি এ ধরে নিই, গ্রামবাসীর সংখ্যা যদি আমি এ ধরি আর সময়টাকে যদি আমি বি ধরি, তাহলে গ্রামবাসীর সংখ্যা যত বাড়বে পুকুরটা কাটতে তত কম সময় লাগবে। তাহলে কি হবে, এ ভ্যারিজ অ্যাজ কি 1/b। সিমিলার এখান থেকে কি হবে, কে এর মানটা বার করবে ইকুয়ালস টু k/b। তো ফার্স্ট যে ইনফরমেশনটা দেওয়া আছে সেক্ষেত্রে সেখান থেকে কি কি বার করবে, প্রথমে এর মান দেওয়া আছে 50, তারপরে বি এর মান দেওয়া আছে 18, 18 দিন সময় লেগেছে। এখান থেকে কি পেয়ে যাবে, 18 দিন সময় লেগেছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাবে, k ইকুয়ালস টু 50 ইন্টু 18 পেয়ে গেল। এরপরে কি বলে দেওয়া আছে যে পুকুরটি 15 দিনে কাটতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে বি বলে দেওয়া আছে 15 এর পর, তাহলে এটা বার করতে হবে। নিজে করতে পারবেন। আচ্ছা, যখন এই 3 জায়গায় 1 2 3 তোমরা প্র্যাকটিস করবে, আমি বললাম যে প্রয়োগ 2 9 আর 10 এটা তোমরা দেখবে তার সাথে। তাহলে 2 9 10 এ আছে কি এটা আমি দেখে নিই, যে যদি কোথাও কিছু থাকে। 2 তো আমি করিয়ে দিলাম প্রথমে। আচ্ছা, 10এরটা করা নেই, দেখো 10এরটা উত্তর সংকেত দেওয়া আছে একই রকম। এক্ষেত্রেও দেখো 9টা করে দেওয়া আছে, দেখবে একই রকম, একদমই সহজ। পেজ নাম্বার 190 দেখো, সমীরবাবু বাড়ি থেকে 60 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালিয়ে 2 ঘন্টায় স্টেশনে পৌঁছান। তিনি যদি 80 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তবে কত সময়ে তিনি পৌঁছতেন। তাহলে স্পিড যেটা আছে প্রথমে, আর টাইম, তাহলে একদমই সিম্পল। যদি তোমাকে কোথাও যেতে হয়, তোমাকে যদি কম সময় পৌঁছতে হয়, তাহলে কি করতে হবে, স্বাভাবিক হিসাব স্পিড বাড়াতে হবে গাড়ির। তাহলে স্পিড বাড়লে কি হবে, টিটা কমবে, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমছে, মানে কি ওটা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে s ইকুয়ালস টু কি k/t, k নট ইকুয়ালস টু 0, আর ভেদ কথাটা লিখতে হবে। আর কি বলে দেওয়া আছে, যে একটা দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ারে গেলে তিনি 2 ঘন্টায় স্টেশনে পৌঁছে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে k এর মান পেয়ে যাবে 60 ইন্টু 2। তারপর কি আছে, যদি 80 কিলোমিটার বেগে চালাতেন তাহলে কত সময় স্টেশনে পৌঁছাতেন। তাহলে 80 60 ইন্টু 2 বাই t, এটা বার করতে হবে, এটা সমান কত 60 ইন্টু 2 বাই 80, অর্থাৎ 6/4, that is 3/2, 1.4 আওয়ার। এটা হচ্ছে 10-এর দাগ। তাই 2 9 আর 10 যখন 3-এর দাগ 1 2 3 প্র্যাকটিস করবে, তার সাথে 2-এর দাগ 9-এর দাগ আর 10-এর দাগটা দেখবে। আচ্ছা, এরপর আসছি 4-এর দাগ। 4-এর দাগে কি বলে দেওয়া আছে দেখো, যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। আবার আমি বলছি, 4-এর দাগে যখন 1 2 3 করবে, 4-এর দাগটা যখন বসে দেখি 4-এর দাগটা যখন প্র্যাকটিস করবে, তখন তার সাথে সাথে তোমরা প্রয়োগের কি দেখবে, 3 4 আর 20, 3 4 আর 20, এই অঙ্কগুলো একসাথে দেখতে বলছে এই কারণে যে এই টাইপগুলো একই রকম, অর্থাৎ একটা প্র্যাকটিস করলে আর একটা তুমি যদি এমনি একবার করেও নাও তাহলে তোমার মাথায় থেকে যাবে। এই টাইপগুলো একই রকম, অর্থাৎ
অর্থাৎ যখন একই ধরনের অঙ্ক দেখছো তাহলে সবগুলো যা আছে ওখান থেকে সবগুলো একসাথে দেখে নেওয়াটাই ভালো। কি বলে দেওয়া আছে যে y x এর সাথে সরল ভেদে আছে, y = 9 x = 9, তাহলে x এর মান নির্ণয় করি যখন y = 6। কি বলে দেওয়া আছে যে y x এর সাথে x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, তাহলে y = k √x, আবার এই কথা লিখতে হবে k ≠ প্রত্যেকবারই লিখতে হবে, ঠিক আছে। এবার বলে দেওয়া আছে যে y = 9 যখন x = 9। বলেছি বারবার যে আজকে যে অঙ্কগুলো করব সেক্ষেত্রে সেটা কথার অঙ্ক হোক সেটা এমনি অঙ্ক হোক, প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে একটা ডেটা বলে দেওয়া থাকবে যে ডেটাটা বসিয়ে আমি k এর মান পাবো, তারপরে সেই ডেটাটাকে কাজে লাগিয়ে k এর ডেটাটাকে কাজে লাগিয়ে পরে আরেকটা ডেটা বের করতে দেবে, সেটা ওখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি বলে দেওয়া আছে যে y = 9 যখন x = 9, তাহলে k এর মান কত হবে? 3 হচ্ছে, তাহলে 9/3 দ্যাট ইজ 3। এরপরে কি বলে দেওয়া আছে যে x এর মান নির্ণয় করি যখন y = 6, তাহলে এরপরে বার করতে হবে যখন x এর মান নির্ণয় করি যখন y = কি না 6। স্কয়ার করলাম বোথ সাইড, √x ছিল এটা স্কয়ার করে পেলাম, কারণ √x² কি হয় x হয়। তারপরে দেখো তারপরে দুইয়ের দাগেরটা কি আছে যে y এর সাথে সরল ভেদে আছে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, z এর সাথে ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। এরপরে আমি একটা জিনিস বাকি রেখেছিলাম হচ্ছে যৌগিক ভেদ। যৌগিক ভেদটা এখন কাজে লাগবে, যে আমি সরল ভেদ বলে দিয়েছি, যৌগিক ভেদ বলে ব্যস্ত ভেদ বলে দিয়েছি, যৌগিক ভেদটা বাকি ছিল। এবার যৌগিক ভেদ জিনিসটা কি? তোমরা যৌগিক পদার্থ জানো যে দুটো বা তার বেশি পদার্থ মিক্সড হয়ে গিয়ে একটা কম্পোনেন্ট তৈরি হয়, যৌগিক পদার্থ জানো। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও একই রকম, যে যৌগিক ভেদ যেটা বলছে যে যদি এরকম থাকে, অর্থাৎ x y এর সঙ্গে সরল ভেদে আছে, y আবার z এর সঙ্গে সরল ভেদে আছে, ঠিক আছে। x যখন y এর সাথে সরল ভেদে ছিল তখন x y এর সাথে সরল ভেদে আছে তখন কি, তখন হচ্ছে z হচ্ছে ধ্রুবক অর্থাৎ কনস্ট্যান্ট, এর মানটা ফিক্সড। ঠিক আমি ওই প্রথমে যে উদাহরণটা তোমাদের দিয়েছিলাম যে ম্যান ওয়ার্ক আর টাইম ছিল না, যে একটা ফিক্সড রেখে দুটোর মধ্যে কিরকম সম্পর্ক থাকে যেটা বলছিলাম, যে টাইমটা যদি ফিক্সড থাকে, মানুষ যদি বাড়ানো হয়, কাজের পরিমাণ যদি বাড়ানো হয়, মানুষের পরিমাণও বাড়াতে হবে। ঠিক যদি ওয়ার্কটা যদি ফিক্সড থাকে, অর্থাৎ ফিক্সড মিনস এটাকে ধ্রুবক করছি, কখনো এটাকে ধ্রুবক করছি, ধ্রুবক মানে ওটাকে আমি কোনো বাড়াচ্ছিও না কমাচ্ছিও না, ওটাকে একই রাখছি, সেক্ষেত্রে এটাকেও ধ্রুবক রাখছি, জেডটাকে ধ্রুবক রাখছি। অর্থাৎ এক্সটা যদি ওয়াই এর সাথে সরল ভেদে পরিবর্তন হয়, যেক্ষেত্রে জেড হচ্ছে ধ্রুবক, আর এক্সটা যদি জেড এর সঙ্গে সরল ভেদে পরিবর্তন হয়, যেখানে কি ধ্রুবক, ওয়াইটা ধ্রুবক,
তাহলে আমি কি বলতে পারবো এখানে x ভ্যারিজ অ্যাজ y আর x ভ্যারিজ অ্যাজ z, এই দুটো থেকে বলতে পারবো যে x ভ্যারিজ অ্যাজ yz। কিন্তু এক্ষেত্রে কিন্তু y আর z দুটি কি পরিবর্তনশীল। যখন x y এর সাথে পরিবর্তিত হচ্ছে তখন কিন্তু z টা ফিক্সড, আবার x যখন z এর সঙ্গে পরিবর্তিত হচ্ছে তখন y টা ফিক্সড। তাহলে এই দুটো থেকে আমি বলতে পারবো, এই দুটো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে x ভ্যারিজ অ্যাজ yz, যেক্ষেত্রে y আর z কিন্তু পরিবর্তনশীল। এটা এরকম হতে পারে 1/z, তখন এটা কি হতো y/z হতো, অর্থাৎ x z এর সাথে কি ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে, এটাও বলতে পারতাম। যদি হয় তাহলে এটাও হবে যে x ভ্যারিজ অ্যাজ y/z। ঠিক আছে, এটাই হচ্ছে যৌগিক ভেদ। তাহলে আরেকবার বলি যে x ভ্যারিজ অ্যাজ যদি y হয়, আবার x এর সাথে y এর সম্পর্ক আছে, আবার x এর সাথে z এরও সম্পর্ক আছে, তাহলে দুটোর কম্বাইন একটা রিলেশন আমি খুঁজছি যে তাহলে x y আর z এর সাথে কিরকম ভাবে পরিবর্তন হচ্ছে। এই দুটো করতে গিয়ে আমাকে যৌগিক ভেদের এই থিওরিটা বা এই কনসেপ্টটা এসেছে। তাহলে দুইয়ের দাগেরটা কি আছে যে x z এর সাথে সরলভেদে এবং x y এর সাথে সরলভেদে এবং z এর সাথে ব্যস্তভেদে আছে। তাহলে x কি আছে y এর সাথে সরলভেদে আর z এর সাথে ব্যস্তভেদে আছে, তাই দুটো থেকে পেয়ে যাবো কি y/z। এটা প্রথম স্টেটমেন্ট থেকে এটা আমি পেলাম। এরপরে বলে দেওয়া আছে যে y এর মান 4, z এর মান 5, x এর মান 3। দেখো এখানে যে অঙ্কগুলো এতক্ষণ করছিলাম সেক্ষেত্রে দুটো করে ছিল ভেরিয়েবল আর একটা কনস্ট্যান্টে আমি নির্ণয় করে নিচ্ছিলাম। এক্ষেত্রে যেহেতু তিনটে ভেরিয়েবল আছে, তো তিনটে মান দেওয়া আছে, যাতে কে এর মানটা আমি বার করতে পারি, ঘুরে ফিরে আমি প্রথমে কে এর মানটাই বার করতে হবে। তাহলে x ইকুয়ালস টু কি ky/z, এটা ky/z, ky/z y এর মান দেয়া আছে y ইকুয়ালস টু 4, z ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 3। আচ্ছা, x ইকুয়ালস টু 3, y এর মান দেয়া আছে 4 আর 5। তাহলে এক্ষেত্রে কি পাবো 3 × 5/4, এটা হচ্ছে কে এর মান। পেয়ে গেলাম কে এর মানটা। এরপরে বলে দেওয়া আছে যেখানে y এর মান 16, z এর মান 30, সেখানে x এর মান কত হবে, সেখানে x এর মান কত হবে। আচ্ছা, তাহলে x ইকুয়ালস টু আমি জানি কি k × k এর মান পেয়ে গেছি। এবার এখানে কি বলে দেওয়া আছে যে y এর মান 16 আর z এর মান 30। এবার মানটা বার করে নিতে হবে। তাহলে x এর মান কি আসছে 2 আসছে। আচ্ছা, তিনের দাগেরটাও একই রকম, তোমরা নিজেরা দেখবে তিনের দাগেরটা দুইয়ের মতোই একই রকম। আচ্ছা, আমি বললাম কি প্রয়োগ এখানে যখন চারের দাগেরটা করবে তখন প্রয়োগ কি করবে 3, 4 আর 20। দেখি এক্ষেত্রে কোনো একই রকম আছে, কোনো আলাদা কিছু নেই, নিজেরা করতে হবে। চারেরটা করে দেওয়া নেই, চারেরটা আমি তাই করে দিচ্ছি। ঠিক আছে, চারেরটা পেজ নাম্বার 188 অর্থাৎ 188 পেজ। দেখো চারেরটা করে দেওয়া নেই তাই আমি করে দিচ্ছি, একই রকম আছে।
তাই আমি বারবার বলছি যে যখন এই 4-এর দাগেরটা করবে তখন প্রয়োগ 3, 4, 20, আর যখন 3-এর দাগেরটা করবে তখন প্রয়োগ 2, 9 আর 10 এগুলো কিন্তু একসাথে কম্বাইন করে দেখবে। এই খাতায় যখন যদি তোমরা প্রয়োগের অঙ্কগুলোও লিখে রেখে প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু ওটা এক জায়গায় রাখবে অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে কি বলেছে যে y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, y x এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে। তাহলে y ইকুয়ালস টু k রুট x নট 0 এটা, ঠিক আছে? এবারে কি বলেছে যে y ইকুয়ালস টু 9 যখন x না সরি y ইকুয়ালস টু 9 যখন x ইকুয়ালস টু 4। ঠিক আছে, এক্ষেত্রে ভেদ ধ্রুবকের মানটাও চেয়েছে, তাই এটা একটা অ্যান্সার। ভেদ ধ্রুবকের মানটা চেয়েছে এবং y কে x দ্বারা প্রকাশ করি, তো স্বাভাবিক হয়ে গেছে y কে x দ্বারা প্রকাশ মানে এটাই y ইকুয়ালস টু 9/2 ইন্টু রুট এক্স। তোমরা স্কোয়ার করে দিতে পারো, তাহলে রুট এক্সটা উঠে যাবে, অর্থাৎ y স্কোয়ার ইকুয়ালস টু কি 81/4 ইন্টু এক্স। যদি সিম্পলিফাই করো তাহলে আসবে 4y স্কোয়ার ইকুয়ালস টু 81x। এটাও রাখতে পারো, y কে x আকারে প্রকাশ করলাম। যতটা সিম্পলিফাই যেভাবে চাই সেটা করতে পারো। তারপর বলেছে যে y ইকুয়ালস টু 8 হলে x এর মান কত হবে? y ইকুয়ালস টু 8 হলে তাহলে আবার এই ইকুয়েশনটা থেকে আমি চলে আসবো। এই ইকুয়েশনটা এই এক নম্বর থেকে কি পাবো, কি পাচ্ছি দেখো y এর মান 8 আর k এর মান আমি পেয়ে গেছি 9/2 রুট x। তাহলে কি হচ্ছে 8 ইন্টু 2/9 ইকুয়ালস টু রুট x। 16/9 এর হোল স্কয়ার, যেটা আসবে সেই ভ্যালুটা হবে। স্কয়ার গুলো মনে রাখতে হবে সবাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর 5-এর দাগে আসছি। 5-এর দাগে দেখো কি আছে, 5-এর দাগে দেখো আছে যে x ভ্যারিজ অ্যাজ y। তাহলে দেখাতে হবে যে x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। x ভ্যারিজ অ্যাজ y। ঠিক আছে, কোনো নেই। দেখো আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো 5-এর দাগের এক একটা প্রয়োগ 13 কিন্তু সিমিলার। 5-এর দাগের 1 যেটা আছে তার সাথে প্রয়োগ 13 কিন্তু সিমিলার, অর্থাৎ তোমরা যখন এটা দেখবে ওটাও দেখবে। আচ্ছা, আমাকে যেটা প্রুফ করতে হবে আমি সেটা আগে তোমাদেরকে একটু বলে নিই যে x প্লাস ওয়াইটা ভ্যারিজ অ্যাজ x মাইনাস ওয়াই আছে, ঠিক আছে? তাহলে x প্লাস ওয়াইটা ভ্যারিজ অ্যাজ x মাইনাস ওয়াই আছে, তাহলে এটা এর সঙ্গে এরকম ভাবে ভ্যারি হচ্ছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমি নর্মালি এটা হলে কি লিখতাম, যে যদি এটা ভ্যারি করতো তাহলে আমি কি লিখতাম যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু কি কনস্ট্যান্ট, মানে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কি হতো, মানে সাম কনস্ট্যান্ট ইনটু এটা হতো। অর্থাৎ এখান থেকে এটা কি লিখতে পারতাম যে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কি কনস্ট্যান্ট। এটা থেকে এটা লেখা যায়। এখন আমি যদি এইটা প্রুফ করতে পারি, অর্থাৎ x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যদি একটা কনস্ট্যান্ট এটা প্রুফ করতে পারি, তাহলে আমি এটা বলতেও পারবো যে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান যদি কনস্ট্যান্ট, তার মানে x প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ
এক্স মাইনাস ওয়াই, এটা আমি বলতে পারবো। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে টার্গেট থাকবে যে যেগুলো দেওয়া থাকবে সেটাকে এরকম ভাবে আকারে প্রকাশ করা যায় নাকি দেখতে হবে। সব অঙ্কের ক্ষেত্রে না, এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে, তাই বলবো। কি দেওয়া আছে যে x ভ্যারিজ অ্যাজ y, তার মানে x ইকুয়ালস টু ky, k নট ইকুয়ালস টু 0, আর ওটা লিখবে। তাহলে কি বলা আছে যে x প্লাস y ভ্যারিজ অ্যাজ ওটা দেখাতে হবে। তাহলে x প্লাস y বাই x মাইনাস y, এটা সমান কি, যদি x এর জায়গায় ky বসাই, y টা যদি কমন নিই তাহলে কি থাকবে, y y ক্যান্সেল, এটা কি, এটাও তো একটা কনস্ট্যান্ট, কেননা এটা একটা কনস্ট্যান্ট ছিল, নন জিরো কনস্ট্যান্ট ছিল, জিরো নয় এমন একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট মান হবে। এটাকে তুমি সাপোজ অন্য যে কোনো একটা m দিয়ে দিতে পারো, এটাও নট ইকুয়ালস টু 0, m নট ইকুয়ালস টু 0, এটা একটা কনস্ট্যান্ট। এই ভ্যালুটা এটাও তো নন জিরো একটা কনস্ট্যান্ট হবে। তাই এই ভ্যালুটা যদি একটা নন জিরো কনস্ট্যান্ট আমি পাই, তাহলে আমি বলতে পারবো না যে x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। কেন? কারণ x প্লাস y ইকুয়ালস টু m ইন্টু mটা মানটা x মাইনাস y, এই বড়টাকে আমি ধরেছি আর কি, এই ভ্যালু। তাহলে এটা যেহেতু আছে সেটা থেকে এটা বলতে পারবো। আচ্ছা, ঠিক 5-এর দাগের দুইয়েরটা আবার প্রয়োগ 12-র মতো। 5-এর দাগের দুইয়েরটা আবার ঠিক প্রয়োগ 12-র মতো। দেখো 12টা দেখবে, পাশের দাগের দুইয়েরটা ঠিক প্রয়োগ 12-র মতো। আমাকে কি প্রুফ করতে হবে, a ভ্যারিজ অ্যাজ b। কি বলা আছে, a ভ্যারিজ অ্যাজ 1/c। এখান থেকে কি বলতে পারবো, a ইকুয়ালস টু k/c, k1 ধরে নিচ্ছি। এই কথাগুলো সব লিখবে। আবার কি বলে দেওয়া আছে যে c ভ্যারিজ অ্যাজ 1/b, অর্থাৎ c ইকুয়ালস টু k2/b। ঠিক আছে, এবার আমাকে সম্পর্কটা দেখাতে হবে যে a আর b এর মধ্যে কি সম্পর্ক, সেটা আমাকে দেখাতে হবে। তাহলে এক্ষেত্রে c এর মান পেয়ে গেছি, আমাকে a আর b এর মধ্যে মানটা সম্পর্কটা দেখাতে হবে। তাহলে c এর মানটা আমি এখানে বসে দিচ্ছি, এখান থেকে c এর মানটা এখানে বসাচ্ছি। তাহলে a ইকুয়ালস টু কি হবে, k1/c এর মানটা কি k2/b, অর্থাৎ এটা আছে। এবার দেখো k1 টা কি একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, নন জিরো কনস্ট্যান্ট টার্ম ছিল, k1 টাও কি নন জিরো একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, আবার k2 টাও একটা কি ছিল, নন জিরো কনস্ট্যান্ট টার্ম ছিল। তাই k1/k2 টাও কি হবে, এটা নন জিরো কনস্ট্যান্ট টার্ম হবে। এটাকে যদি আমি আবার m দিয়ে ডিনোট করে দিই, তাহলে আমি বলতে পারবো a ইকুয়াল টু m ইনটু b, m যেখানে কি নন জিরো কনস্ট্যান্ট, কারণ m এর মানটাই কি k1/k2, আবার k1 টা নন জিরো ছিল, k2 টাও নন জিরো ছিল, তার মানে তার ভাগফলটাও কি হবে, নন জিরো হবে, অর্থাৎ a ভ্যারিজ অ্যাজ b। এটাতে একটা দেখো, এটাতে একটা দেখো যে এই a ভ্যারিজ অ্যাজ b, a ভ্যারিজ অ্যাজ b, b ভ্যারিজ অ্যাজ c, a আর d এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে a ইকুয়ালস টু k1b, b ভ্যারিজ অ্যাজ 1/c, অর্থাৎ b ইকুয়ালস টু k2/c। আবার কি বলে দেওয়া আছে, c ভ্যারিজ অ্যাজ d, অর্থাৎ c ইকুয়ালস টু k3 ইনটু d, এটা বলে দেওয়া আছে। তাহলে a আর d এর মধ্যে কি সম্পর্ক সেটা আমাকে চাই, সেটা বলতে হবে। a আর b এর মধ্যে কি সম্পর্ক,
আচ্ছা, তাহলে প্রথমে এই লাইনটা থেকে আমি কি পাবো, a ইকুয়ালস টু আমি জানি কি k1b, তাহলে এখান থেকে b এর মানটা পেয়ে যাবো, b এর মানটা বসিয়ে দেবো, তাহলে b এর মানটা কি k2/c। ঠিক আছে, এবারে c এর মানটা আবার এখান থেকে বসাবো, তাহলে এক্ষেত্রে আমি কি জানতাম k1 টা কি নন জিরো কনস্ট্যান্ট, আবার কি k2 টা কি নন জিরো কনস্ট্যান্ট, k3 টাও কি নন জিরো কনস্ট্যান্ট। তাই এই যে এই যে টোটাল যে ভ্যালুটা এটাও নন জিরো হবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি নন জিরো কনস্ট্যান্ট। তাই এটাও আমি m ধরে নিচ্ছি। পরীক্ষায় কিন্তু লিখতে হবে যে m ইকুয়ালস টু k1 ইনটু k2 বাই k3, এটা কি, তাহলে m নট ইকুয়ালস টু 0, কারণ প্রত্যেকটা আলাদা হবে নট ইকুয়ালস টু 0। তো তাহলে a ইকুয়ালস টু কি হচ্ছে m বাই d, অর্থাৎ আমি কি বলতে পারি a ভ্যারিজ অ্যাজ 1 বাই d। তারপরে তো যেটা আছে যে চারের জায়গাটা যেটা আছে x ভ্যারিজ অ্যাজ y ভ্যারিজ অ্যাজ z, আর z ভ্যারিজ অ্যাজ x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। এটা প্রয়োগ 22 এর মতো। প্রয়োগ 22 এ এরকম একটা অঙ্ক আছে, এটা এই বছর মাধ্যমিক পরীক্ষাতে পড়েওছে এবং দেখাতে হবে এটা কি হচ্ছে। ঠিক আছে, তো কি বলা আছে দেখি, এটা এই বছর মাধ্যমিক পরীক্ষাতে পড়েছে যে x ভ্যারিজ অ্যাজ y, চার দাগ x ভ্যারিজ অ্যাজ y ভ্যারিজ অ্যাজ z। তাহলে প্রথমে এখান থেকে কি লিখতে পারবো x ইকুয়ালস টু k1y, তারপরে কি লেখা আছে y ভ্যারিজ অ্যাজ z, তাহলে y ইকুয়ালস টু k2z। আবার কি বলা আছে যে z ভ্যারিজ অ্যাজ x, z ভ্যারিজ অ্যাজ x, অর্থাৎ z ইকুয়ালস টু k3 ইনটু x। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো k1 সমান কি x বাই y, এবার এখান থেকে কি পাবো k2 সমান কি y বাই z, আবার এই ক্ষেত্রে কি পাবো k3 সমান z বাই x। আমরা যদি k1 ইনটু k2 ইনটু k3 করি তাহলে কত আসছে x বাই y ইনটু y বাই z ইনটু z বাই x। এটা যদি করি তাহলে দেখো সব কেটে গিয়ে 1 ই আসবে, অর্থাৎ ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, এটা বার করতে দিয়েছি। ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তারপর কি বলা আছে 6 এর দাগেরটা, 6 এর দাগে বলা আছে x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। ঠিক আছে, x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y, তাহলে দেখাতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজ অ্যাজ xy। তাহলে x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজ অ্যাজ xy, এটা দেখাতে হবে। কি করতে হবে,
এক্ষেত্রে দেখো কি বলা আছে, এটা x প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তাহলে এই যে তিনটে দেখাতে হবে, আমি বললাম যে যেগুলোতে তোমার ভ্যারিজ দেখাতে বলেছে যে এইটা ভ্যারিজ অ্যাজ ওইটা, তাহলে ওইটা বাই ওইটা দুটো যদি ডিভাইডটা যদি আমি কনস্ট্যান্ট দেখিয়ে দিতে পারি তাহলে আমি বলতে পারবো যে একটা ভ্যারিজ অ্যাজ। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এরকমই করার চেষ্টা করতে হবে। তাহলে x plus y equals to k into x minus y, যেক্ষেত্রে কি k টা নট ইকুয়ালস টু 0 একটা কনস্ট্যান্ট লিখতে হবে, এটা ভেদ ধ্রুবক বলি। তাহলে x plus y by x minus y equals to k। তাহলে আমি এক্ষেত্রে একটা যোগভাগ প্রক্রিয়া লাগাবো। যোগভাগ প্রক্রিয়াটা কি রকম হয়, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া, কিছু নেই মানে নিচে কি আছে 1 আছে, তাহলে log প্লাস হওয়া বাই log মাইনাস, এটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। এক্ষেত্রেও ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দুটো যদি যোগ করা হয় থাকবে কি 2x, আর নিচে কি থাকবে 2y, q মাইনাস 1, অর্থাৎ x বাই y সমান, এটা সমান আমি m ধরে নিচ্ছি। তাহলে x ইকুয়ালস টু থাকবে কি my, x ইকুয়ালস টু my। তাহলে এক্ষেত্রে এখান থেকে এলো এটা x ইকুয়ালস টু my, এটা মনে রাখো যে x ইকুয়ালস টু my হচ্ছে, বাকি তিনটে অঙ্ক যে দেয়া আছে সেই তিনটে অঙ্ক এখান থেকে হবে। আমি এটা একটু মুছছি। তাহলে ওই ওটা থেকে কি এলো তোমরা আশা করি খাতায় লিখে নিয়েছো। তাহলে x ইকুয়ালস টু কি হলো m ইনটু y হলো, এটা আমি পেয়েছি, যেটা গিভেন যে দেয়া আছে এটা সেটা থেকে এটা পেয়েছি। এবার একের দাগের অঙ্কটা প্রমাণ করব যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার, এটা সমান তাহলে কি যে কোনো একটা দিয়ে মানটা বসিয়ে নেব, m স্কয়ার y স্কয়ার বাই y স্কয়ার বাই my স্কয়ার, অর্থাৎ এখান থেকে y স্কয়ারটা যদি কমন নিই তাহলে m স্কয়ার প্লাস 1 ইনটু y স্কয়ার বাই my স্কয়ার, অর্থাৎ m স্কয়ার প্লাস 1 বাই m। এটাও তো একটা কনস্ট্যান্ট টার্ম, এমটাও কি কনস্ট্যান্ট ছিল, তো এটাকে আবার একটা অন্য আমি নাম দিয়ে দিতে পারছি, m দিয়ে দিলাম সাপোজ, যা খুশি দিতে হবে। তাহলে কি হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু n ইনটু xy। তাহলে কি বলতে পারবো যে x স্কয়ার y স্কয়ার ভ্যারিজ অ্যাজ xy। এই দুটো ক্ষেত্রে তাই আছে, আমি আর করছি না, একটা করছি, বাকি দুটোতেই তোমরা ওই এক্স কিউব, এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স, যদি দেখাতে বলেছে তারপরে অঙ্কটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সম্ভবত, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা দেখাবে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে এই মানটা বসিয়ে এটাকে কনস্ট্যান্ট দেখাবে, তবেই গিয়ে এখান থেকে এটা বলা যায়। দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় অঙ্কটাতে এরকম মানটা শুধু x এর জায়গায় my বসিয়ে দিই, যা আসবে তারপর দেখবে সব কাটাকাটি হয়ে m দিয়েই একটা মান আসবে, কোনো ভেরিয়েবল থাকবে না, ঠিক আছে। কোনো ভেরিয়েবল ওটা থাকবে না। তৃতীয়টাও একই, যে ax প্লাস by, মানে কি আছে ax প্লাস by ভ্যারিজ অ্যাজ px প্লাস qy, px প্লাস qy।
px প্লাস qy। তাহলে আমাকে সিমিলার ওয়েতে এটা দেখাতে হবে। এটা সমান কি আছে, আর বলে দেয়া আছে দেখো যে এ বি পি কিউ এগুলো সবই কি ধ্রুবক। এ বি পি কিউ এগুলো সবই ধ্রুবক। তাহলে এ বি পি কিউ এই সবগুলোর কি একটা ধ্রুবক। তাই আমরা জানি x my এই সম্পর্কটা থেকে পেয়েছি, এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তো সবগুলো থেকে m গুলো কমন নিয়ে কেটে যাবে, দেখো সরি m নয়, হ্যাঁ mটাও কেটে যাবে, ax plus by by আছে, সরি by আছে। তাহলে y টা আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকছে, উপরে y ছিল নিচেও y আছে, তাহলে y টা ক্যান্সেল হয়ে যাবে। এরপরে দেখো আমরা m একটা কনস্ট্যান্ট এটা পেয়েছিলাম, আর বলে দেয়া আছে a b p q এই চারটাই কি ধ্রুবক, নন জিরো, অশূন্য ধ্রুবক বলে দেয়া আছে। তাহলে এটাও সব মিলে এটাও একটা কি এলো, এটাও একটা ধ্রুবক এলো। এবার যদি আমি ক্যাপিটাল M দিয়ে দিই, যাও দিতে পারো, এটাও একটা ধ্রুবক এলো, যেটার মানও কি নট ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে ax plus by by px plus qy sorry equals to capital M into px plus qy। তাহলে এটা equals to some constant into এটা। তাহলে আমি বলতে পারি কি বলতে পারি যে ax plus by varies as px plus qy, এটা বলতে পারি। তারপরে সাতের দাগের একের দুই সব এক দুই সবই একই রকম। দেখো কি বলে দেয়া আছে, বলা আছে a square plus b square varies as ab। তো স্বাভাবিকভাবে লিখতে পারবো কি a square plus b square equals to k into ab, যেখানে অবশ্যই এই কথাটা আবার লিখতে হবে k not equals to 0, এটা লিখতে হবে। এখানে আমাকে প্রমাণ করতে বলেছে a plus b varies as a minus b। তাহলে আমি বলেছিলাম এই a plus যেটা varies as দেখাতে বলেছে, এইটা যদি আমি কনস্ট্যান্ট দেখিয়ে দিতে পারি তাহলেই হয়ে যাবে। এটা সমান আমি লিখতে পারি, দেখো রুটের মধ্যে a plus b এর হোল স্কয়ার বাই a minus b এর হোল স্কয়ার আমি লিখতে পারি। এটা থেকে তো এটা লেখা যায়। এবার এটা যদি সূত্রে ভেঙে দিই তাহলে কি আসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা কি আসছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার আর প্লাস b স্কয়ার মানটা কি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান k ইনটু ab। সেটা যদি বসিয়ে দিই কি থাকছে, kab প্লাস 2ab
বাই কে এবি মাইনাস টু এবি, অর্থাৎ যদি এবি কমন নিয়ে যদি কেটে দিই কি থাকছে কে প্লাস টু বাই কে মাইনাস টু। তার মানে কি কেটা আমি নন জিরো কনস্ট্যান্ট ধরেছিলাম, এখানেও একটা এমন টার্ম এলো যেটা নন জিরো কনস্ট্যান্টই হবে। এটার সময় যদি আমি ক্যাপিটাল এম ধরে নিই তাহলে আলটিমেটলি কি হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু ক্যাপিটাল এম ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখতে পারি a প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি, এটা লেখা যায়। ঠিক সিমিলার ভাবে এই দুইটাও করতে হবে। সিমিলার ভাবে দুইটাও করা যায়। দেখো দুইটা কিভাবে হচ্ছে, দুইটা কি দেওয়া আছে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা দেখে কি লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইনটু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কে নট ইকুয়ালস টু 0 আর ভেদ ধ্রুবকের কথাটা লিখতে হবে। এটা সমান কি হয় এক্স কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে। এবার আবার ওই আগের মতো যোগ ভাগ প্রক্রিয়া যদি আমি লাগাই তাহলে কি আসবে, নিচে এক আছে কিছু নেই মানে log প্লাস হর বাই log মাইনাস হর। এইটা এটা আলটিমেটলি কি আসবে দেখো 2x কিউব বাই 2y কিউব আসবে ইকুয়ালস টু, এটাকে আমি ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, সমান x কিউব বাই y কিউব সমান ক্যাপিটাল এম। এবার এখান থেকে আমি লিখতে পারি x বাই y সমান m টু দি পাওয়ার 1/3, এটা লেখা যায়। আর এটাও তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটা সমান ক্যাপিটাল n ধরে নিলাম। এটা ক্যাপিটাল m ধরে নিলাম, তাহলে উপরটা একটু মুছছি। দেখো তাহলে এখান থেকে কি এলো x বাই y সমান ক্যাপিটাল n এলো, ঠিক আছে। এটা মুছছি, লিখে নিয়েছো আশা করি। তাহলে কি এলো দেখো x বাই y সমান ক্যাপিটাল n এলো, ক্যাপিটাল n এসছে। সিমিলার আবার ওটা থেকেও যোগভাগ আমি যদি করি তাহলে কি আসবে, এবার এটাও তো একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে যদি লিখি ধরো একটা p সাপোজ দিয়ে ধরো, তাহলে আলটিমেটলি কি আসছে x প্লাস y ইকুয়ালস টু p ইনটু x মাইনাস y। তাহলে আমি এখান থেকে বলতে পারি x প্লাস y ভ্যারিজ অ্যাজ x মাইনাস y। এরপর তোমরা একটু পেজ নাম্বার 194 তে চলে এসো, 194 পেজ নাম্বার 194 তে চলে এসো। এখানে দুটো অঙ্ক দেখো একই রকম আছে, অঙ্ক টাইপগুলো আমি করিয়ে দিলাম। দেখবে 100 প্রয়োগ 22 আর 23টা দেখবে, ওই 22টা বলেছিলাম তোমার ওই 5-এর দাগে 4-এর অঙ্কটা যেটা বসে দেখি 13 5-এর দাগে 4 যেটা ওটা প্রয়োগ 22-এর মতো আর কি নাকি, ওটা এবছর পড়েছিল মাধ্যমিকে। আর 23-এরটাও এবছর মাধ্যমিকে পড়েছিল। 23-এর দাগেরটা দেখো, এটা প্রুফ করতে দেওয়া আছে, জাস্ট মানগুলো ধরে বসিয়ে দেওয়া আছে, তাহলেই প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটু 24-এর দাগেরটা দেখো, প্রয়োগ 24টা দেখো করে দেওয়া নেই, এটা আমি করে দিচ্ছি। কি বলা আছে, প্রয়োগ 24 ওই পেজ নাম্বার
194। দেখো এটা আমি করে দিচ্ছি, দেখে নাও। দেখো x ভ্যারিজ অ্যাজ y বলা আছে, x ভ্যারিজ অ্যাজ y, y ভ্যারিজ অ্যাজ z বলা আছে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, x k1 y, যেখানে ওই আবার k1 not equals to 0 কে ভেদ ধ্রুবক এই কথাটা লিখতে হবে। y ভ্যারিজ অ্যাজ z বলা আছে, তাহলে y k2 into z, যেখানে k2 টা not equals to 0 আর ওটা ভেদ ধ্রুবক এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, দিয়ে একটা প্রমাণ করতে দিয়েছে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাবো, দেখো x k1 y আছে, তো তাহলে তিনটেই আমি ইন টার্মস অফ z এ লিখছি। ঠিক আছে, তাহলে কি আসছে দেখো এখান থেকে, তাহলে আমি তিনটে লিখে নিই একবার। আসছে দেখো x আসছে তাহলে k1 y, তো সমান y এর ভ্যালুটা তাহলে কি k2 z, তাহলে k1 k2 z, আর y এর ভ্যালুটা আসছে k2 z। এই দুটো ভ্যালু আমি লিখে নিই। এবার যেটা প্রুফ করতে দিয়েছি সেটা দেখছি, x² + y² + z² বাই, তাহলে ওই যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা যদি আমি আবার একই ভাবে যদি ওইটা বা এইটার সঙ্গে যদি কনস্ট্যান্ট দেখাতে পারি তাহলেই তো হয়ে যায়। x² + y² + z² বাই xy plus yz plus zx plus yz plus zx। তাহলে দেখো আমি এগুলো সব ইন টার্মস অফ z এ লিখব, তাহলে x² সমান এখান থেকে লিখব, দেখো কি আছে, তাহলে শুধু মানগুলো বসেছি, k1 k2 z, এটা ছিল x এর মান, স্কয়ার স্কয়ার করে লিখেছি। এবার x y, x ইনটু y, তাহলে কি আসছে, yz zx। তাহলে দেখো সবগুলো টার্মে z স্কয়ারটা আছে, তাহলে z স্কয়ারটা কেটে যাবে। শুধু z স্কয়ারটা কমন নিয়ে আমি কেটে দিয়েছি। দেখো k1 ও একটা হচ্ছে কি ধ্রুবক ছিল, k2 একটা ধ্রুবক ছিল, তাহলে ওই দুটো ধ্রুবক টার্ম নিয়ে যে টার্মটা তৈরি হলো এটাও তো স্বাভাবিকভাবে একটা ধ্রুবক টার্ম তৈরি হবে। তো সেটাকে যদি আমি ক্যাপিটাল M দিয়ে দিই, এটা তো অবভিয়াসলি নট ইকুয়ালস টু 0ই হবে, কারণ এগুলো নট ইকুয়ালস টু 0 ছিল। তাহলে আমি কি লিখতে পারি, x² + y² + z² equals to m into xy plus yz plus zx। তার মানে আমি বলতে পারবো এখান থেকে যে x² plus y² plus z² varies as xy plus yz plus zx। প্রুফ হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ভেরিয়েবল বা ভেদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটায় আমরা এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেবো, সেকেন্ড পার্টটা আবার দেওয়া হবে। আর আমাদের মেল আইডিটা একটু চেঞ্জ হয়েছে, এখানে মেল আইডিটা লেখা আছে studentsforum2020@gmail.com। এখানে তোমাদের এই রিগার্ডিং কোনো যদি সমস্যা হয় বা আগের ভিডিও রিগার্ডিং যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা সেটা জানাতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো 9083253466, অথবা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে স্টুডেন্টস ফোরাম বলে, এখানেও ওই ভিডিওগুলো দেওয়া আছে। তো সেটা তোমরা ইউটিউবেও দেখতে পারো,
বা ফেসবুক পেজেও যেটা আছে, ইউটিউবেও যে লোগোটা আছে, ফেসবুকেও ওই একই পেজের ওই লোগোটাই আছে। তো তোমরা যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছো, তাই ভিডিওটা দেখার পরে এটা শেয়ার করে দিও যাতে আরও সবাই দেখতে পায়। আর ফেসবুক পেজটাও লাইক করো। আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখছো, তাহলেও ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো। পার্ট 2 তে আবার দেখা হবে। থ্যাংক ইউ।